আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আসিয়ার যৌবন আগমন। আল্লাহ তাআলার ইচ্ছাক্রমে বিবি আসিয়া তার মাতৃগর্ভে অবস্থানকালেই এমন সৌন্দর্য লাভ করেছিলেন যে তিনি ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে দর্শকগণকে সে অপূর্ব সৌন্দর্য দ্বারা তাক লাগিয়ে দিলেন। অতঃপর দিন দিন তার বায়ুবৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌন্দর্য রাশিও একই গতিতে বৃদ্ধি হয়ে চলল। এখন যৌবনে আগমনে তার যে অফুরন্ত সৌন্দর্য রাশি উজ্জ্বল চন্দ্রকেও হার মানিয়ে দেয়। একদিকে তার অনুপম সৌন্দর্য, তার সাথে উচ্চস্বরে শিক্ষা দীক্ষা, অপরমীয় জ্ঞান বুদ্ধি, পুত পবিত্র স্বভাব চরিত্র এবং নির্ভেজাল ধর্মকর্ম মিলিত হয়ে বিবি আসিয়াকে সারা মিশর রাজ্যের সর্বশ্রেতা রমণীতে পরিণত করল। তার এই সুখ্যাতি সারা মিশর রাজ্যের ঘরে ঘরে পৌঁছে গেল। আসিয়ার খ্যাতি তার জনক জননীর কাছে একদিকে যত খুশি ও গর্বের কারণ হল, অন্যদিকে তত বিপদাশঙ্কা এবং দুঃখ ও চিন্তার হেতু হয়ে দেখা দিল। সুখ ও গর্বের কারণ এমন দুর্লভ কন্যা রত্নের জনক জননী, তারা কিন্তু বিপদশঙ্কা, কিন্তু চিন্তা এবং দুঃখের কারণ। এই যে কীর্তিগণের দুর্ব্যবহারে তারা যত্রতত্র প্রত্যক্ষ করেছেন। বিশেষত সুন্দরী কন্যাদের মাতা পিতাগণ যেভাবে তাদের কাছে অপদস্থ এবং নাজেহাল হয়, তা দেখে শুনে তাদের মনে কোনো প্রকারের স্বস্তি থাকতে পারে না। তদুপরি সম্প্রতি কাবুস এবং তার দুশ্চরিত সঙ্গীদের কথা শ্রবণ করে তারা অধিকতর চিন্তিত এবং শঙ্কিতভাবে দিন কাটাচ্ছেন। অবশ্য কাবুসের এখনও তাদের গ্রামে আনাগোনা আরম্ভ হয় নাই, কিন্তু কন্যা আসিয়ার কারণে কাবুসের দিক হতেও যে বিপদ আসতে পারে এ ভয়ে তারা আরও চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর লীলা সর্বত্রই একইভাবে গভীর রহস্যময়। দুনিয়ার কাকেও তিনি নির্বিচ্ছিন্ন সুখ ও শান্তি প্রদান করেন নাই। একদিক দিয়ে হয়তো কাউকে অফুরন্ত শান্তি তৃপ্তি দান করেন, আর অন্যদিকে এমন অবস্থা ঘটিয়ে দেন যাতে তার অশান্তি ও অতৃপ্তির জ্বালা পোহাতে হয়। এটা দুনিয়ার চিরন্তর রীতি। অস্থায়ী পার্থিব জীবনের বৈশিষ্ট্য এটাই। নিরস্ক শান্তি ও নিরতিগ্ধতা পরলৌকিক বস্তু, অতএব উহা পরকালে মিলবে, এ জগতে নয়। বিবি আসিয়ার পিতা মোজাহামও এই চিরন্তর রীতির শিকার হলেন। এতদিন তিনি পরম সুখ ও শান্তির মাঝে মনে মনে যে বিপদাশঙ্কা উদ্বিগ্ন ছিলেন, এবার সে বিপদই তার সম্মুখে হাজির হল। অবশ্য তার ধারণার সাথে তার বাস্তব রূপের কিছুটা ব্যবধান দেখা গেল। কন্যা আসিয়ার যৌবন আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান হতে প্রাণী প্রার্থীদের প্রস্তাব আসতে লাগলো, কিন্তু সত্যি বলতে কি আসিয়ার মতো যোগ্য পাত্রীর উপযুক্ত প্রস্তাব কোনোটিই ছিল না। তাই পিতা মোজাহাম একে একে প্রস্তাবগুলি বাতিল করে দিলেন। কাবুসের বিবাহ প্রস্তাব। ইতিমধ্যে বনি ইসরায়েল কন্যা বিবি আসিয়ার কথা তার কানে পৌঁছেছিল। অতএব সে দু কারণেই তাকে তার পুত্র বধূরূপে আনতে উৎসুক হয়ে পড়ল। একটি কারণেই যে আসিয়া দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, আবার তেমনি বুদ্ধিমতী। অতএব তাকে বধূরূপে প্রাপ্ত হলে পুত্রের যে বদ অভ্যাস তা দূর হবার আশা করা যায়। দ্বিতীয় কারণে যে তার নিজের চিরদিনকার উচ্চাকাঙ্ক্ষা সফল হতে পারে। বনি ইসরায়েলগণ তাদের সাথে পারিবারিক সম্পর্ক ও আত্মীয়তা স্থাপনে কোনোদিন রাজি নয়। তবে যদি কোনো রূপে সে তার গৃহে তার কন্যা আনতে সমর্থ হয়, তাহলে সমাজে তার মর্যাদা এবং প্রতিপত্তি অধিক বেড়ে যাবে। সুতরাং আর বিলম্ব না করে জনক ঘটক ডেকে কাবুসের বিবাহ প্রস্তাব নিয়ে বিবি আসিয়ার পিতা মোজাহারের উদ্দেশ্যে পাঠিয়ে দিল। মোজাহাম সেদিন গৃহ হতে প্রায় 5 কিলোমিটার দূরে বাজারে গমন করেছিলেন। কাবুসের বিবাহ প্রস্তাব বাহী ঘটকের সাথে প্রতিমধ্যে মোজাহাম বাজারের সাথেই হয়ে গেল। ঘটক প্রথমে আনুষ্ঠানিক খবরাদি নেওয়ার পর মোজাহামকে বলল, জনাব, আপনি আপনার কাছে একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছি, অনুমতি দিলে প্রকাশ করতে পারি। মোজাহাম বললেন, কি এমন সংবাদ, তা খুলে বলো না। এবার ঘটক তার আগমনের কারণ ব্যক্ত করে বলতে আরম্ভ করল, জনাব, আপনি কাবুস নামক ছেলেটির কথা নিশ্চয়ই শুনেছেন। অবশ্যই কথা সত্য যে দেশে তার দুর্নামটাই প্রচার হয়েছে, কিন্তু জানবেন, যার ভিতর মন্দ আছে তার ভিতর ভালো আছে। ছেলেটির জ্ঞান বুদ্ধির অভাব নেই, লেখাপড়াও কিছু জানে, তবে কতিপয় বখাটে ও বদমাশ ছেলে পাল্লায় পরে সামান্য এদিক সেদিক ঘোরাফেরা করে। আসলে কিন্তু লোকজন তাকে যত বেশি খারাপ বলে ভাবে, ততটা মন্দ সে মোটেই নয়। ওই কুছেলেগুলির সৎসর্গ ত্যাগ করলেই সে দেশের একটি উত্তম ছেলেরূপে গণ্য হতে পারে, সন্দেহ নেই। এজন্য তার জনক এখন একটি উপায় খুঁজতেছেন। তিনি নিশ্চয়ই যে একটি উত্তম পাত্রী বিবাহ করে দিলে পুত্র কাবুস সত্যই পথে ফিরে আসবে। তার এ ধারণার সাথে আমরাও একমত। তার জন্যই তিনি আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। আপনার আসিয়ার নাম্নী একটি শিক্ষিতা এবং সর্বগুণান্বিতা দুহিতা বর্তমান কাবুসের পক্ষ থেকে আপ্যায়ন্য সে কন্যার বিবাহ প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে এসেছি। ঘটকের মূল বক্তব্য শ্রবণ করে সহসা মোজাহাম যেন কেঁপে উঠলেন। মুহূর্তে তার অন্তরে যেন কিসের আতঙ্ক উপস্থিত হল। মুখমণ্ডলের স্বাভাবিকতা বিলীন হয়ে গেল। অতি বিচক্ষণ এবং সজাগ ঘটকের তার দৃষ্টি এড়াল না।
সুতরাং সে মোজাহাম কিছু বলার আগেই আবার তার বক্তব্য আরম্ভ করে দিল। দেখুন, কাবুসের পিতা সমাজের যথেষ্ট মান্যগণ্য এবং প্রতিপত্তিশালী লোক। তার অপরিমিত ধন সম্পদ, ভূমি, খ্যাত ও পশুপালনের কথা দেশের সবাই জানে। তার তুল্য ধনী ব্যক্তি এ অঞ্চলে আর কেউ আছে বলে আমি বিশ্বাস করি না। যদি তার সাথে আত্মীয়তা সূত্রে আপনি আবদ্ধ হন, তবে তার ওই অর্থে তারা আপনিও নানাভাবে উপকৃত হবেন। এরূপ ইঙ্গিত দিয়ে তিনি আমাকে পাঠিয়েছেন। যদি প্রয়োজন মনে করেন, তবে সম্পর্ক স্থাপনের পূর্বাহে এরূপ কোনো পাকাপোক্ত ব্যবস্থা করে নিতে পারেন। তিনি তাতে সন্তুষ্ট চিত্তে রাজি থাকবেন। আমার বিবেচনায় আপনার এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করা উচিত। ঘটকের শেষের এই প্রবণসুলভ বাক্যসমূহ মোজাহামের কর্ণে পৌঁছে দিল কিনা সন্দেহ। যেহেতু তিনি ঘটকের মুখে মূল বক্তব্য শ্রবণ করে জড়পাথরের মতো দশাপ্রাপ্ত হয়েছিলেন, তিনি সমস্ত ভাবসা, চিন্তা এবং ধারণা খেয়াল বিস্মৃত হয়ে মনে মনে শুধু একটি কথাই বারবার উলটপালট করছিলেন যে তার কন্যা আসিয়ার জন্য কাবুসের মতো পাত্রের পক্ষ হতে বিবাহ প্রস্তাব আসলো এবং তা তার নিজের কানেই শুনতে হলো। এমন যোগ্য কন্যার বর হবার উপযুক্ত পাত্র তো সারা মিশর খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ। সেক্ষেত্রে এমন একটি লম্পট এবং দুশ্চরিত্র যুবকের কাছে সে কন্যাকে বিবাহ দেওয়ার কথা মনে কল্পনা তো দূরের কথা, মুশকিল, ভেবেও পায় না তার মুখ হতে কোন জবাব বের হবে। তিনি নীরব হয়ে শুধু ভাবতেই লাগলেন। ঘটক কোনো জবাব না পেয়ে একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে বলল, জনাব, এত ভাবছেন কি? এ প্রস্তাব আপনার পক্ষে হানিকর নয়। কাবুসের সাথে সম্পর্ক করতে যে কোনো লোকই আগ্রহ অনাগ্রহ করবে না। যদিও সে আপনাদের গোত্রের লোক নহে, তবু কথা সত্য যে কাবুসের পিতার চরিত্র উত্তম এবং গুণগরিমার অভাব নেই। অতএব এ সম্পর্কের কেউ আপনাকে অবজ্ঞা করতে পারবে না। তারপর কাবুসের নিজের স্বভাবে সেসব ত্রুটি রয়েছে, বুদ্ধিমতী ও গুণবতীর স্ত্রীর প্রভাবে অচিরেই তা দূরীভূত হবে। এবার মোজাহাম বললেন, দেখো, তুমি যত কিছুই বলো না কেন, আমি পিতা হয়ে আমার কন্যা আসিয়ার মতো পাত্রীকে কাবুসের মতো একটি পাত্রের কাছে সমর্পণ করতে পারি না। ইহা আমার জন্য আমানতের খেয়ানত স্বরূপ। তুমি গিয়ে কাবুসের পিতার নিকট জানিয়ে দাও আমি তার এ প্রস্তাব রক্ষা করতে সক্ষম নই। এরকম বলে কয়েক ঘটক যখন মোজাহামকে সম্মত করাতে পারল না, তখন করার কিছুই ছিল না। অতএব সে তার নিকট হতে বিদায় হয়ে কাবুসের পিতার নিকট গমন করল এবং মোজাহামের অসম্মতির কথা জানিয়ে দিল। কাবুসের পিতা অসম্মতিকে তার নিজের জন্য অপমানকর বলে মনে করে মনে মনে মোজাহামের প্রতি ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয়ে উঠল। সে প্রতিজ্ঞা করল, ছলে বলে যেভাবেই হোক মোজাহাম কন্যাকে কাবুসের বধূরূপে গ্রহণ করে এনে মোজাহামের এ গর্ব চূর্ণ করে দিবে। স্বামী স্ত্রীতে কথোপকথন। ঘটক বিদায় হলে মোজাহাম বাজারে হতে গৃহে প্রত্যাবর্তন করলেন। স্ত্রী তার মলিন বদন লক্ষ্য করে বললেন, আপনার শরীর অসুস্থ বোধ করছে কি না? কোনরূপ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন? আপনার চেহারা এত অত্যন্ত মলিন দেখাচ্ছে কেন? মোজাহাম বললেন, প্রিয়তমা, শরীর অসুস্থ হয় নাই, তবে আজ একটি এমন ব্যাপার ঘটেছে যা সত্যি অতি দুশ্চিন্তার কারণ। শুনে মোজাহাম পত্নী উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি এমন ব্যাপার প্রিয়তম? আমার নিকট শীঘ্রই প্রকাশ করুন। যা না শোনা পর্যন্ত আমার পরাণ সুস্থির হবে না। মোজাহাম বললেন, অমুক গ্রামের কাবুস নামক যে লম্পট ছেলের কথা শুনেছ, তার পিতা সে পুত্রের জন্য আমাদের আসিয়ার উদ্দেশ্যে পয়গাম পাঠিয়েছে। এরূপ ভয়ানক খবর শোনার জন্য মোজাহাম পত্নী প্রস্তুত ছিলেন না। সুতরাং তার স্বামীর নিকটে এ সংবাদ শোনা মাত্র মুহূর্তে চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি উৎকণ্ঠিত স্বরে স্বামীর নিকট জিজ্ঞাসা করলেন, আপনি তার কি জবাব দিয়েছেন? স্বামী বললেন, আমি এ প্রস্তাবে সম্মত নহি জানিয়ে দিয়েছি। স্ত্রী বললেন, ঠিকই জবাব দিয়েছেন। আমরা আমাদের প্রাণের পুত্তলিকে সে হতভাগা অসৎ ছেলের নিকট সমর্পণ করব কেমন করে? তা কিছুতেই সম্ভব নয়। দরকার হয় চিরকাল কন্যা অবিবাহিত থাকবে, তবু অমন পাত্রের কাছে কন্যা দান করা চলে না। মোজাহাম বললেন, তুমি ঠিকই বলেছ। যদি উত্তম পাত্র না জোটে আসিয়ার বিবাহের প্রয়োজন নেই, তবু অপাত্রে অর্পণ করতে ইহা পরকাল বিনষ্ট করব না। তবে ভাবছি কি জানো, ওদের কাছে ন্যায় অন্যায়ের বিবেচনা নেই। কোনো অঘটন ঘটিয়ে ফেলে কিনা তো বলা যায় না। এ আশঙ্কা স্ত্রীর মনেও ছিল। অতএব তিনি নিম্নস্বরে বললেন, চলুন আমরা এদেশ ছেড়ে কেনান চলে যাই। মোজাহাম বললেন, দেখো প্রিয়তম, দেশ ত্যাগ করার প্রয়োজন নেই। সর্বত্রই আল্লাহ আছেন। অদৃষ্টে যা আছে ঘটবেই। আমরা মিশরেই থাকবো। তুমি উদ্বিগ্ন হয় না। আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকো। তিনি স্ত্রী পত্নীকে এভাবে প্রবোধ দিলেন, কিন্তু আসলে নিজের মনের উৎকণ্ঠাকেই দূর করতে সক্ষম হলেন না। তখন হতে স্বামী স্ত্রী দুজনেই এক আসন্ন বিপদাশঙ্কায় অতি চিন্তিতভাবে কালক্ষেপণ করতে লাগলেন। কাবুসের বিবাহের তৎপরতা শুরু। কাবুসের পিতা বসে থাকার মানুষ নয়। সে তার প্রতিজ্ঞা সফল করে তুলতে সক্রিয়ভাবে তৎপর হয়ে উঠল। এদিকে তার কিপ্তিবংশীয় প্রভাবশালী বন্ধুগণকে ডেকে বলল, আমি বনি ইসরায়েলের মোজাহাম কন্যা আসিয়া নামক পাত্রীটির স্ত্রী ও পুত্রের জন্য গৃহবধূরূপে আনতে চাইলাম। ঘটের কাছে শুনলাম মোজাহাম এ প্রস্তাবে সম্মত নয়। এ অসম্মতি প্রকৃতপক্ষে আমাদের সমস্ত কিপ্তিদেরই অপমান বটে। তোমরা কি বলো?
সকলে বলল সে কথা সত্য। এখন তবে কি করতে চাও? কাবুসের পিতা বলল, আমি পণ করেছি আসিয়াকে আমি যেভাবেই হোক আমার পুত্রের জন্য আনবই। দরকার হয় তার জন্য তার পিতার সাথে কঠোরতা প্রদর্শনে পিছপা হবে না। তোমরা এতে একমত কিনা? সকলে বলল, এ ব্যাপারে আমরা সবাই তোমাকে মতকে সমর্থন করি। বনী ইসরায়েলদের স্পর্ধাকে নির্মূল করা একান্ত প্রয়োজন। গুটি কতক লোক এই বিদেশে এসে এখানকার লোকের সাথে বড়াই করবে, এটা সন্দেহের বাইরে। তুমি কার্য সাধন করো, আমরা তোমার সঙ্গে থাকব। কিপ্তি সর্দারদের প্ররোচনায় কাবুসের পিতার সাহস এবং উৎসাহ আরও বেড়ে গেল। তখন সে প্রভাবশালী 3 ব্যক্তিকে নির্দেশ দিল, তোমরা একত্রে গিয়ে মোজাহামকে বলবে আজ হতে 7 দিনের মধ্যে সে যেন আপনা হতে আসিয়াকে কাবুসের নিকট বিবাহ দেন। যদি না রাজি হয় তাহলে ভীষণ বিপদ নেমে আসবে। আসিয়াকে তার গৃহতে ছিনিয়ে তো আনা হবেই, উপরন্তু তার ঘর দরজা আগুন লাগিয়ে সমস্ত কিছু ভস্ম করে দেব। তাতেও তার মুক্তি মিলবে না, তার উপরে দৈহিক নির্যাতনও করা হবে। ওই লোকগণ যথাসময়ে ও সাবধান বাণী মোজাহামকে জানিয়ে দিল। এদিকে কাবুসের পিতা কতিপয় বনী ইসরায়েল বংশীয় ব্যক্তিকে তার বাড়িতে আহ্বান করল। তারা উপস্থিত হয়ে বলল, দেখুন, আমরা আপনাদের সাথে ক্রিয়াকর্ম ও আত্মীয়তার বন্ধন দ্বারা সম্পর্ক স্থাপন করতে চাই। আপনারাই তাতে প্রতিবন্ধক হয়ে আমাদের প্রচেষ্টাকে ব্যাহত করেন, যার ফলে এই 2 সম্প্রদায়ের মধ্যে মিত্রতার ভাব সৃষ্টি হচ্ছে না। এজন্য আমরা মোটেই দায়ী নয়, এই অবস্থার জন্য আপনারাই দায়ী। সাম্প্রতিক ঘটনা দেখুন, আমার পুত্র কাবুসের পক্ষ হতে মোজাহাম কন্যা আসিয়ার উদ্দেশ্যে বিবাহ প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু সে তা অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করেছে। এতে কিপ্তি সম্প্রদায়ের লোক তার উপরে ভীষণ চরম চটে গিয়েছে। এই ঘটনার পরিণতি কি মারাত্মক হতে পারে, কি আকার ধারণ করতে পারে আমি তা জানি না। যতদূর মনে হয় অতি শীঘ্রই মোজাহাম এক চরম বিপদে পতিত হবে। আপনারা তাকে বুঝিয়ে বলুন তিনি ধীর স্থিরভাবে চিন্তা করে যেন নিজের মতের পরিবর্তন করেন। তাকে কন্যা ছাড়া অকল্যাণ হবে না। এতে আপনার দ্বারা এ বহুবিধ উপকার ও সাহায্য মিলবে। কিন্তু সে যতই বলুক না কেন, তার পুত্র কাবুসের চরিত্রের কথা বনী ইসরায়েলদের কারো কাছে অজানা নয়। কাজেই আসিয়ার মতো কন্যারত্ন তার নিকট অর্পণ করা কোনো পিতার পক্ষে সম্ভব নয়, একথা তারা জানতেন। সুতরাং কেউই তার এ প্রস্তাবে সায় জোগাতে পারল না। কয়েকজনের ইচ্ছা হলেও কাবুসের পিতার মুখের উপরেই প্রতিবাদ করেন, কিন্তু তা হয়ে উঠল না। যেহেতু সে অন্যান্য কিপ্তিদের ন্যায় ইতিপূর্বে তাদের সাথে অসৎ আচরণ করে দেখায়নি, তদুপরি অনেকেই তার নিকট হতে অর্থ নিয়ে ব্যবসা করতেছেন, কেউ বা বিভিন্ন রকম ধার কার্য গ্রহণ করেছেন। তাছাড়া মাত্র কয়েকদিন পূর্বে তার বাড়িতে প্রত্যেকেই জিফাত খেয়ে গিয়েছেন। এসব বিভিন্ন কারণেই তারা কাবুসের পিতার নিকট দুর্বল ছিলেন, তাই তার মুখের উপর এ ধরনের প্রতিবাদ করা দ্বারাও হয়ে উঠল না। উপরোক্ত কাবুসের পিতা সে কথা বলল যে, দেখুন, আপনি আমাদের কারো শত্রু নয়, বরং যতদূর সম্ভব সকলেরই সহিত মিত্রের মতো ব্যবহার করতেছি। যতটুকু পারি আপনাদেরকে উপকার করতেছি। অতএব আশা করি যাতে আমার এই কার্যটি সম্পন্ন হতে পারে আপনারা তার চেষ্টায় কোনো ত্রুটি করবেন না। এ কথায় বনী ইসরায়েলগণ আরও বেশি দুর্বল হলেন। এবার তাদের মধ্য হতে অনেকেই বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা যেভাবেই হোক মোজাহামকে রাজি করিয়ে তার কন্যাকে কাবুসের সাথে বিবাহ দিয়ে দেব। কাবুসের পিতা এ কথাটি তাদের মুখে শুনতে চাচ্ছিলেন। এবার সে মহা খুশি, তাহাদিওকে যাবার অনুমতি দিল। বনী ইসরায়েলগণ যাবার পথে সকলে মিলে এ সিদ্ধান্তে আসলেন যে তারা কাবুসের পিতার ইচ্ছায় বাদ সাধিবেন না, বরং মোজাহামকে এখনই পরামর্শ দিয়ে যাবেন যেন তিনি আসিয়াকে কাবুসের কাছে বিবাহ প্রদান করেন। তা না হলে কাবুসের পিতা দাদাদের প্রতি বিরাগ করতে পারেন এবং তারা নানা প্রকার বিপদাপন্ন হবেন। এরূপ পরামর্শের পরে সত্যই তারা মোজাহামের গৃহে গমন করে তাকে অনেক রকম বুঝিয়ে শুনিয়ে কাবুসের কাছে কন্যাদানের পরামর্শ দিলেন। মোজাহাম এবার বেশ ভালোভাবে উপলব্ধি করলেন যে কাবুসের পিতা তার স্বগোত্রীয় লোকগণকে যেভাবেই হোক হস্তগত করেছে, এবং তজন্যই তারা তাকে পরামর্শ দিল। একদিকে কীর্তিগণের ভীতি প্রদর্শন, অন্যদিকে স্বগোত্রীয়দের অনুরোধ এবং পরামর্শ দান, দুদিক হতে তার উপরে এরূপ চাপ সৃষ্টি করল। কাবুসের পিতা আপন উদ্দেশ্য সাধন করতে চায়। মোজাহাম চিন্তা করে এই সংকট হতে পরিত্রাণ লাভের কোনো উপায় দেখলেন না। তার নিকট যখন চারিদিক যেন অন্ধকার হয়ে আসলো, কি করবেন তিনি ভেবেই পেলেন না। নিজের সন্তান তিনি বাপ হয়ে কেমন করে নরকুণ্ডে নিক্ষেপ করবেন। নির্জীবের মতো তিনি বসে শুধু ভাবতেই লাগলেন। কিছুক্ষণ পরে তার পত্নী এসে বনী ইসরায়েলদের কথা শ্রবণ করে তিনিও চুপ হয়ে বসে রইলেন, আর কারো মুখে কোনো কথা সারল না। দুটি জীবন্ত প্রাণ যেন মৃত্যের মতো হয়ে রইল। সুপ্রিয় বন্ধুরা, আসিয়া কাবুস কাহিনীর 3য় পর্ব এখানেই সমাপ্ত। 4র্থ পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।